স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাজনীতির নামে চালু হওয়া দ্বৈরথের আক্রান্ত পক্ষ সাধারণ মানুষ, তাই এই থেকে মুক্তি চায় তারা। তবে দলে বলে কেবলই কুটচালের ওস্তাদি, সংঘাতের শেষ কোথায় মিলছে না সেই উত্তর। এসব নিয়ে আজকের আলোচনা কে জানে। কথা বলতে স্টুডিওতে আছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রহিন হোসেন প্রিন্স, আছেন এবি নিউজ 24.com-এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ। স্বাগত আপনাদের। জনাব রহিন হোসেন প্রিন্স, মাহমুদুর রহমান মান্নার ফোন আলাপ প্রসঙ্গে আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করে সিপিবির বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে হচ্ছে কেন? কারণ হচ্ছে নাগরিক ঐক্যের সাথে ঘনিষ্ঠ আর কোনো দলকে অবস্থান ব্যাখ্যা করতে দেখা যায়নি। সাদেক হোসেন খোকার সাথে ফোন আলাপে মাহমুদুর রহমান মান্না সিপিবির বর্তমান অবস্থানে দ্বিমুখী ব্যাপার আছে বলে জানিয়েছিলেন। আচ্ছা, প্রথম কথা আমার মনে হয় তথ্যটা সঠিক না। আজকের প্রেস কনফারেন্সটা ছিল আগামী 27 তারিখে আমাদের একটা সমাবেশ, সেই উপলক্ষেই, এবং প্রেস কনফারেন্সের পুরো পেপার সেটাই। সুতরাং আমরা এই জন্য আজকে ছিল সিপিবি বাসদের সভা, কিন্তু গতকাল আমরা একটা বিবৃতি দিয়ে এটা পরিষ্কার করেছি দুটা কারণে। কারণ ওই ফোন আলাপে সিপিবি প্রসঙ্গটা এসেছিল মান্না ভাইয়ের মুখে, এবং সেটির পরে বলা যায় আমরা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অনেকে এটা দাবি করলেন যে সিপিবি তার পজিশনটা জানাক। এমনকি একটি টকশোতে বর্তমান সরকার দলীয় একজন সাংসদ তিনিও দাবি করলেন, আমি ব্যক্তিগতভাবে ওই টকশোটিও শুনেছি, আপনার চ্যানেলে না অন্য একটি চ্যানেলে, তিনি দাবি করলেন। এসব বিবেচনা করে এটা গতকাল, আজ না, গতকাল আমরা বসেছিলাম এবং আমরা মনে করেছি যে ঠিক আছে, যখন সামাজিক মাধ্যম এটা অনেকেই চাইছে এবং একজন সাংসদ সরকার দলীয় তিনিও এই কথা বলেছেন, আমরা আমাদের পজিশনটাই পরিষ্কার ভাষায় এটা মানে গতকালই এটা প্রেস রিলিজ দিয়ে আমরা বলেছি, নট প্রেস কনফারেন্স করে। আচ্ছা, আপনার প্রেস কনফারেন্সে প্রসঙ্গটি আজকে এসেছিল এবং সেই প্রসঙ্গ আসার পরেও আপনারা এটা ব্যাখ্যা করেছেন? অবশ্যই প্রসঙ্গ এসেছে, আসার পরে গতকাল সিপিবির যে প্রেস রিলিজ দিয়েছে আমরা সেটি সরবরাহ করেছি এবং আমাদের কথা বলেছি। জনাব সুভাষ সিংহ রায়, আমরা দেখেছি যে আজকে বেগম জিয়ার বিরুদ্ধে মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত, এবং কয়েকটি থানায় সে গ্রেপ্তারি পরোয়ানার কাগজপত্র পাঠানো হয়েছে। এটি কি আপনি মনে করেন আইন স্বাভাবিক প্রক্রিয়া চলছে, নাকি আমরা যদি প্রশ্নটি এমনভাবে করতে পারি যে এটি কি কোনোভাবে রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক রয়েছে কিনা? না, বেগম জিয়া তো পরিপূর্ণ অর্থে রাজনীতির আছেন। রাজনীতি তিনবারের প্রধানমন্ত্রী বলা হয়, তা তিনি তো রাজনীতির তো এর মধ্যে থাকবেই, এবং তার কর্মকাণ্ড রাজনীতির মধ্যে থাকবে। এই রবীন্দ্রনাথ বলতেন যে রাজধর্ম বজ্র সুকঠিন, রাজধর্ম তো অনেক কঠিন। এখানে আপনি যেটা বলছেন যে আইন স্বাভাবিক গতিতে চলছে কিনা, মানুষের কাছে অনেক খটকা লাগে যে তিনি এতবার, এই 66 বার না 67 বার, একের সময় এক একটা কথা বিভিন্ন জায়গায় আসে, তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, হাজিরার সময় ছিল, এমনকি তিনি তার অবর্তমানে কেউ যে দায়িত্ব নিয়ে কোর্টে একজন আইনজীবী দাঁড়াবেন সেটাও কখনো দাঁড়াননি, মানে সময় প্রার্থনা করেছেন। আইনের ভাষা ভালো ব্যারিস্টার পারভেজ বলতে, কিন্তু তাকে প্রতিনিধিত্ব করেনি। কিন্তু আপনি বলছেন যে বেগম জিয়া একজন রাজনীতিবিদ। আমি জাস্ট যদি একটু যুক্ত করি যে তার মানে আইন কি তার জন্য একজন সাধারণ নাগরিক হিসেবে সংবিধানে যে গুরুত্ব দেয়া আছে, সাধারণ নাগরিকের চেয়ে কি বেশি গুরুত্ব পাচ্ছেন, কম গুরুত্ব পাচ্ছেন, বা তাকে অন্যরকম ভাবে দেখা হচ্ছে? আমার তো মনে হয় যে তিনি অনেক বেশি গুরুত্ব পেয়েছেন, এবং তিনি বাংলাদেশের রাজনীতির বাস্তবতার কারণেই তাকে অনেক বেশি সুযোগ, অনেক বেশি সুবিধা, অনেক বেশি দেওয়ার চেষ্টা করা হয়েছে। অনেক বেশি সুযোগ সুবিধা তিনি বেশি পেয়েছেন। কেন মনে হয় আপনার কাছে এটা, যে মানে এইটা কেন দেওয়া হলো? আপনি দেখুন তো যে শেখ হাসিনা যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, না, আমার প্রশ্ন এটা ছিল না। আমার প্রশ্ন হচ্ছে যে বেগম জিয়াকে বেশি সুবিধা কেন দেওয়া হচ্ছে? বাংলাদেশের রাজনীতির বাস্তবতা, বাস্তবের বাস্তবতা, এবং এই বাস্তবতায় ধরে নেওয়া হয় যেহেতু বাংলাদেশের একটা বেশ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো পর্যন্ত যে কোনো কারণেই হোক বিএনপিকে কিন্তু আপনাদের সরকারের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান, তাহলে এটি মানা হচ্ছে না। আসলে আইনের দৃষ্টিতে সবাই সমান এই কথাটা সবাই ব্যক্ত করেছেন, এবং সবাই চান যে যারা সংশ্লিষ্ট যারা বলছেন, আমিও বলছি, আপনিও বলছেন, সবাই বলছেন, কিন্তু সেটা মানা সম্ভব হচ্ছে না নানাবিধ রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণ এটাই। এটা কি একটু দ্বৈত নীতি হলো কিনা? যেমন আমি যদি প্রশ্নটা আরেকটু বাড়িয়ে নিয়ে করি, যে বেগম জিয়ার যদি গ্রেপ্তারি পরোয়ানা দেয়াই হলো, তাহলে তাকে গ্রেপ্তার করা হলো না কেন? এটা তো বিশেষ বিবেচনায় অনেক কিছু তো রাজনীতিতে থাকবে। তার মানে আপনারা আইন কানুনকে প্রভাবিত করছেন? আইন কানুনকে প্রভাবিত করবেন না, আইন যাতে সুষ্ঠুভাবে চলে, আইনভাবে ঠিকমতো কার্যকরী করা যায়, এবং মানুষের জানমালের তো বিশেষ বিবেচনাটা তো সমবিবেচনা হলো না। জানমালের নিরাপত্তার একটি ব্যাপার আছে জনগণের, এই জনগণের নিরাপত্তার দেখতে যে অনেক ক্ষেত্রে অনেক সরকারকে ছাড় দিতে হয়, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে অনেক ছাড় দেওয়ার অনেক ঘটনাই কিন্তু ঘটেছে। আমার
ব্যারিস্টার পারভেজ আহমেদ, আপনার কাছে একটু অন্য প্রসঙ্গে ফিরে এসে আছে বেগম জিয়ার প্রসঙ্গটা আসে, যে ফোন আলাপের বিষয়টি মাহমুদুর রহমান, সাদেক হোসেন খোকা দুজনেই স্বীকার করেছেন। টকশো প্রসঙ্গে, তাদের আলাপ প্রসঙ্গে আপনার নামও এসেছে। এই বিষয়টি নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমি দেখছিলাম গতকাল ৭১ টেলিভিশনে প্রায় একই ধরনের একটি প্রশ্ন বা প্রসঙ্গে আপনি জবাব দিয়েছেন। তবু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন যে মাহমুদুর রহমান মান্নার টেলিফোন সংলাপে সাদেক হোসেন খোকার সাথে যখন উনি আমরা বলেছেন, সেই আমরার মধ্যে যখন আপনিও আছেন, সেটা আপনাকে গর্বিত করে কিনা বা আপনাকে একটু বিব্রত করেছে কিনা, কোনটা করেছে আসলে, বা কোনোটিই না? ধন্যবাদ খালেদ। প্রথম কথা হচ্ছে যে আমি সত্যি কথা বলতে যে আমি বাংলাদেশ জিন্দাবাদের লোক, সিম্পল কথা। আমি জয় বাংলার ঘরানারও না, আমি বাংলাদেশ জিন্দাবাদ দল করি এবং সেই দলের একটা আদর্শে বিশ্বাস করি এবং দীর্ঘদিন ধরে আমি টকশোতে সেই দলকে প্রতিনিধিত্ব করে আসছি। আমার অবস্থানটা খুব পরিষ্কার। মান্না ভাই নাগরিক ঐক্য করতেন, তার আগে উনি বাই ডিফল্ট ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। পরবর্তীতে তাকে যখন ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, তখন তিনি বাই ডিফল্ট অটোমেটিকলি সেখানকার সদস্য ছিলেন। আমি বিশ্বাস করি উনি লাস্ট দিন পর্যন্ত আমাকে বলেছেন উনি এখন আওয়ামী লীগের সদস্য আছেন, মেম্বার আছেন কেন্দ্রীয় কমিটির। এখন মাহমুদুর রহমান মান্নার প্রথম পরিচয়টা কি? আমরা ওনাকে যারা চিনি, একেবারে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এখানে প্রত্যেকে আমরা আছি, ওনাকে চিনি ডাকসুর ভিপি। এটা হচ্ছে তার প্রথম পরিচয় আমাদের কাছে। ছাত্র রাজনীতির সোনালী অতীত, কিংবদন্তি ছাত্রনেতা, পরপর দুবার ভিপি হয়েছেন, আর কেউ হতে পারেনি। সেই পাশাপাশি উনি আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক যত ক্ষীণ হচ্ছিল, তত তিনি নাগরিক ইস্যু নিয়ে সোচ্চার হচ্ছিলেন, আমরা দেখতে পাচ্ছিলাম। এবং নাগরিক ঐক্যটা আমার কাছে কখনোই রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে হয়নি, কারণ এটা কোনো ইসি কর্তৃক নিবন্ধিত দল না। এই দল দিয়ে কখনো আপনি ইলেকশন করতে পারবেন না, এবং ইসির যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল হয়নি। এখন একজন প্রাক্তন মেয়র এবং একজন বর্তমান মেয়র প্রার্থী, দুজনের মধ্যে একটা কনভারসেশন আমরা দেখেছি। সাদেক হোসেন খোকা, উনি প্রাক্তন মেয়র, আরেকজন হচ্ছেন উনি প্রার্থী হতে চান ঢাকা উত্তরের মান্না ভাই। উনি অনেক আগে থেকে কাজ করছেন, উনি বলেছেন উনি প্রার্থী হতে চান, নির্বাচন করতে চান। তো দুজনের কনভারসেশনে অনেক প্রসঙ্গ ইস্যু এসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইস্যু এসছে, অনেক প্রসঙ্গ এসছে, এবং ঘটনাক্রমে উনি টকশোর প্রসঙ্গটা এসছেন। এবং সেখানে একটা জায়গায় উনি বলেছেন, যদি আমি ভুল না করে থাকি, রিপিটেডলি আই ওয়াজ রিডিং দ্যাট ওয়ান, যে উনি বলেছেন যে টকশোটা আমরাই ডোমিনেট করি। এবং এই ডোমিনেটের আমার কাছে যেটা ব্যাখ্যাটা মনে হয়েছে, বিকজ হি ইজ এ ভেরি খুব গুড টকার, খুব ভালো বক্তা, এটা সুখ্যাতি ছিল, উনি মানুষকে মুগ্ধ করতে পারেন কথা বলে। তো উনার নিজের সেই ক্রাইটেরিয়াটাকেই উনি হয়তো বলার সময় বলেছেন একটুখানি হয়তো সংযোজন করে, যে আমরাই ডোমিনেট করি। উনি আমরা বলতে হয়তো একটা টিম বুঝিয়েছেন ওনার মতো করে। আমরাই আপনি আছেন কিনা? এখন মান্না ভাই যদি উনি মনে করে থাকেন যে পারভেজও টকশো করছে, আমিও টকশো করছি, পারভেজ টকশোতে সরব আছে, আমিও সরব আছি, সেই আমরাতে উনি যদি আমাকে মিন করে থাকেন, এটা ওনার একটা অবজারভেশন। এটা কিন্তু আমাকে নিয়ে মন্তব্য না, এটা ওনার একটা অবজারভেশন যে পারভেজের মতো ভালো করছে। রুমিনের কথা বলেছে, ব্যারিস্টার রুমিন ফারানা, ওনার কথা বলেছেন, অলিয়াজ কন্যা সাহেব ওনার কথা বলেছেন। সো এখানে হচ্ছে উনি একটা অবজারভেশন দিয়েছেন। দ্যাট ডাজন্ট মেক সেন্স যে উনি আমাকে তার পার্টি নিয়েছেন। উনি কখনোই বলেন না যে সেটাকে এভাবে দেখছেন। আমার কাছে এবং আপনি এটাতে বিব্রত হন নাই, বা আপনি এটাতে আপনি কি গর্বিত হয়েছেন? মানে না, গর্বিত তো একটা সেন্সে হয়ে যায়। দুজন প্রথিতযশা সিনিয়র আইনজীবী আমার নাম উচ্চারণ করেছেন, হ্যাঁ, ওনারা দুজনই সিনিয়র, আমার নাম বলেছেন, তো অবশ্যই আমি হয়তো ভালো বলি দেখেই বলেছেন। আর বিব্রত হওয়ার সেন্সে এরকম হচ্ছে যে কিছু লোকের কাছে হয়তো রং মেসেজ যাচ্ছে যে তাদের এই ফোনালাপের মধ্যে আমি আবার কোনো একটা অংশ কিনা। আচ্ছা, তার মানে আপনি বিব্রত হননি, আপনি কিছুটা গর্বই অনুভব করছেন। না, বিব্রত হওয়ার পার্টটা ওই যেটা বললাম, যে এটা মিশ্র একটা অনুভূতি আর কি। কারণ এরকম কখনো হয়নি, এটা আপনার জায়গা হলো আপনিও ভাবতেন। যদি বলতো যে না, ধরেন কথা এই প্রসঙ্গে যদি মান্না ভাই বলতো যে না সব টিভিতেই যাই, বাট ইসের কাছে খালেদের উপস্থাপনাটা আমার কাছে ব্র্যান্ড মনে হয়, যে এরকম ভাবে যদি আরো একটা টিভিতে হতো তাহলে বোধহয় মন্দ হতো না। দ্যাট মিন্স মানে আপনিও কিন্তু ওই পার্টের অংশ হতেন। জানি না যে মানে তখন আমার সম্পর্কে নিশ্চয় বলা হলে কিরকম ভাবতাম, সেটাই আর কি। জনাব রহিন হোসেন প্রিন্স, রাজনৈতিক দাবি আদায়ে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে কোনো দল কোনো সহিংস কর্মসূচি শুরু করলে দেশি বিদেশি ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, জাতিসংঘ, ইইউ সংলাপের আহ্বান জানায়। এই প্রবণতাটা মানে সহিংসতাকে উস্কে দেয় কিনা, এই প্রসঙ্গটা আজকে উঠছে। আমরা যখন সামাজিক ওয়েবসাইটে ব্যাপারটি দিয়েছি, তখন অনেকেই বলছেন যে বিশেষ করে মান্না ভাইয়ের বক্তব্যের পরে এই সহিংসতা এবং তারপর সংলাপের আহ্বান সহিংসতাকে উস্কে দেয় কিনা। না, প্রথমত আমার প্রতিক্রিয়া হচ্ছে যে অনেকেই যখন সংলাপ বা আলোচনার কথা বলেন যে সহিংসতা উস্কে দেয়, সেটি পরের প্রশ্ন। কিন্তু প্রথমত এটা হচ্ছে সাধারণ চল কথা, যে একটা যদি কেউ মনে করে যে ভাই সংকটগুলো হচ্ছে, দুই দলের বা অনেকগুলো দলের মধ্যে আলোচনা করে সমাধান করো। কিন্তু আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কিছুদিন ধরে আপনারা যদি একটু অবজার্ভ করেন, তাহলে দেখবেন কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে।
যে এর আগেও দাবি আদায়ের জন্য আপনি আগে আমরা রাজপথের সভা সমাবেশ আরো বড় কত সমাবেশ করা যায় সেটি করে করতাম, কিন্তু কয়েক বছর ধরে দেখবেন এমনকি ছাত্ররা বা অন্যরা, এমনকি নার্সেস অ্যাসোসিয়েশন, এমনকি অন্যান্যরা তারা রাস্তায় নামলো, ভাঙচুর করলো, গাড়ি ভাঙচুর করলো, তারপরেই দেখা গেল আলোচনা তাদের সাথে করা হলো এবং মীমাংসার জায়গায় গেল। সুতরাং আমি এই পয়েন্ট আপনি একেবারেই, আমি এখানে তথ্য আমি তো লিখে নিয়ে আসি নাই, কিন্তু আপনি কি গত কয়েক বছরের চল না, যদি এটা দেখেন, আমরা সাংবাদিক হিসেবে যারা- আপনি এই অপবাদ আমি স্বীকার করতে- যারা ক্ষমতায় মানে আছেন সম্প্রতিকালে সাধারণভাবে জনগণ কথা বললে যেটা তারা শোনে না, এ ধরনের সহিংসতা ঘটনার মধ্যে গেলেই তখন একটা শোনার চল অনেক ক্ষেত্রে হয়েছিল। তা আমি জানি না সেই বিবেচনায় যদি আপনি বলেন যে এই ধরনের চল যখন হয় তাহলে আগে যারা বলেন যে আলোচনা করে সমস্যার সমাধান করো, তখন এই কথাটা সামনে চলে আসে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এইবার আপনার সংলাপের আলোচনাটা যখন আসলো, এটাকে আমি দেখলাম দুইভাবেই ব্যাখ্যা করা হচ্ছে এবং আমার বিবেচনায় সেই ব্যাখ্যা করার সুযোগও মানে করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে যাচ্ছে একটা বড় সহিংসতা ঘটছে, তাহলে প্রথম আলোচনা তো হওয়া ছিল সহিংসতা বন্ধ করো, দেন আলোচনা করো। এখন কেউ চলে আসলো যে সংলাপ শুরু করো, তো এখন যে কেউ তো পাল্টা কোশ্চেন করতে পারে যে ভাই সংলাপ শুরু করো বলে কি তুমি কি এটাকে মানে কি বলে যে উস্কানি দিয়ে ওইটাকে অব্যাহত রাখতে চাও? এখন আমি আমার ছোট্ট বিবেচনা হচ্ছে এইবারের আলোচনার কথা বা সংলাপের কথা অনেকেই অনেকভাবে এনেছেন এবং সর্বশেষ যেটা কথোপকথন জনাব মাহমুদুর রহমান মান্না এবং সাদেক হোসেন খোকার মধ্য দিয়ে প্রকাশিত হলো, তাতে আমি তো দেখি যে আমার বুঝতে এরকম হয়েছে সংলাপ এবং আলোচনা এক একজন এক একটা অ্যাঙ্গেল থেকে এনেছেন তার উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই। আমি এই জায়গায় একটু প্রিন্স ভাই আপনার কাছে একটু সময় নিচ্ছি। জনাব সুভাষ সিং রায়, আপনার কাছে প্রশ্ন করতে চাই যে সহিংসতা প্রসঙ্গে বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সহিংসতাকে আরো উস্কে দিতে পারে কিনা, এর রাজনৈতিক প্রতিক্রিয়া আরো আমাদেরকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে কিনা আপনার কাছে? না, অনেক ঠেলে দিতে পারেও, হ্যাঁ? আমি পারেও, সেটাও পারে। কারণ আমাদের এই সমাজ ব্যবস্থায় যুগ যুগ ধরে আপনি দেখবেন সনাতন ধর্মে সবচেয়ে 33 কোটি দেবদেবতার পূজা করা হলেও সবচেয়ে আগে পূজা দেওয়া হয় শনি দেবতার। তাকে এটাকে ভালোবেসে দেওয়া হয় না, অপদেবতাটাকে আগে সন্তুষ্ট রাখা হয় যাতে আমরা ক্ষতি না করে। তা এই চল কিন্তু সবসময় আছেই, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে যে যে কোনো কারণে হোক আওয়ামী লীগ বিরোধী প্রধান শক্তি হিসেবে বিএনপি আবির্ভূত হয়েছে এবং এটার পেছনে নানান কারণ থাকতে পারে, নানান কারণও আছে, ব্যাখ্যা করা যাবে, অনেক লম্বা কথাও বলা যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিএনপি রাজনৈতিকভাবে একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সেই শক্তিকে মোকাবেলা করতে গেলে সরকারের থেকে অনেক কৌশল অবলম্বন করতেই হয়। সেই কৌশলে অনেক সময় গ্রেপ্তারি পরোয়ানা থাকবে, তারপরও গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও গ্রেপ্তার একটু পরে হবে কিংবা হবে না, অনেক কলা কৌশলের আশ্রয় নিবে। রাজনীতিতে এই বিষয়গুলো থাকবেই। তো মানে আমার যেটা জানতে আসলে কৌতূহল হচ্ছে যে গ্রেপ্তারি পরোয়ানাটা দিচ্ছে হচ্ছে আদালত, কিন্তু সেটার মধ্যে রাজনৈতিক বিবেচনা আমরা সবাই বলছি। আমার একটু অস্বস্তি লাগছে ব্যাপারটাতে, মানে তাহলে কি আমরা আদালতের আদেশের সঙ্গে রাজনৈতিক প্রবণতার একটা সংশ্লেষ খুঁজে পাচ্ছি? কবে ছিল না? না, আমি এই মুহূর্তে না, কবে ছিল না, মানে আমি যদি এই মুহূর্তের কথা জানতে চাই যে এই মুহূর্তে না, কবে হয়নি, কবে ছিল না, এটা আছেই। আমি তো সবসময় যে জিনিসটা বলি, আমরা যে বিশুদ্ধ গণতান্ত্রিক রাজনীতির কথা বলি, প্রিন্স ভাই বলেন, আমরা বলি এবং ব্যারিস্টার পারভেজও বলেন, আমরা অনেকে সকলে বলি, কিন্তু সেই জায়গায় কি আমরা যেতে পেরেছি? আমাদের অর্জিত অনেক সাফল্য আছে, কিন্তু গণতন্ত্রের ব্যাপ্তি এবং তার চর্চা অনেক খণ্ডিত হয়ে আছে, আমরা পারছি না। আপনি কোনোভাবে আমার এই একটা ব্যাপারে আমি সবসময় দ্বিমত পোষণ করব, এই যে জ্বালাও পোড়াও আজকের বাংলাদেশে যারা সংলাপের কথা বলছেন, তারাকে জ্বালাও পোড়াওকে জাস্টিফাই করছেন, বলছেন যে সংলাপ করলে এটা থেমে যাবে। এই যে ব্যাপারটি, এইটা কখনো আন্দোলনের তকমা জুড়ে দিয়ে এই জিনিসটার সমাধান করা যাবে না এবং কখনোই আপনি এই জায়গায় আসতে পারবেন না। কিন্তু প্রিন্স ভাই যে কথাটি বলছিলেন সেটা ধার করে যদি আমি একটু বলি সুভাষ দা, যখন জ্বালাও পোড়াও হচ্ছিল না 2014 সালে পুরোটা সময় জুড়ে, তখন কিন্তু আমরা বিএনপি কে উদ্দেশ্য করে নানা ধরনের কটু কথা বর্ষণ হইতে দেখছি, বিএনপি কে কোনো মুরোধীন দল বলতে দেখছি, এবং আলোচনা কোনো উদ্যোগ সংলাপের কোনো উদ্যোগ দেখি না। শুধু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু কি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে? ধরা যাক বিএনপিও বলছে। না, বিএনপি শুধু না, আমি বলি আপনাকে, আপনি 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের পর সবচেয়ে জনপ্রিয় বাংলা এবং ইংরেজি পত্রিকায় আপনি যে ছবি ছাপিয়েছেন, সেখানে শুধু শাখা পরা এবং সিন্দুর পরা মানুষদেরকে দেখিয়েছেন। আপনি কি বুঝিয়েছেন যে 2014 সালে 5 জানুয়ারি শুধুমাত্র এরাই ভোট দিয়েছে, যারা তাদেরকে ভোট এসেছে? তার মানে কি আপনি উস্কে দিচ্ছেন এবং পত্রিকার শিরোনাম করেছেন হেরে গেলেন খালেদা এবং নানা রকম নতজানু খালেদা। কিন্তু আপনারা তো হচ্ছেন সেন্সিবল পার্ট, বা সরকার তো সেন্সিবল পার্ট, সরকারের দায়িত্ব তো অনেক বেশি ছিল। সরকার কি তার দায়িত্বটা পালন করেছে? ধরেন এই জ্বালাও পোড়া যখন ছিল না তখন। আপনি এই বিশুদ্ধতার আলোচনায় আমরা যেতে পারবো না, কিন্তু এই না